আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভোটের তফসিল ঘোষণা নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসি সাক্ষাৎ, সিইসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বাংলাদেশ বেতারের চিঠি। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না কাল। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়েকে নির্মমভাবে হত্যা, সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনি শনাক্তের চেষ্টা পুলিশের। আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সামনে খেলাপি ঋণের দায় নিতে হবে কর্মকর্তাদের, বললেন গভর্নর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সেদিনই জাতির উদ্দেশ্যে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এসব কর্মযজ্ঞ আর ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সোমবার সকালে প্রথা ভেঙে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা ভোটে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে বলে জানান ইসি সচিব। সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে জাতীয় পরিচয়পত্র প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডির আইডিইএ প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। 2 সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকরা সমন্বয় করে মেডিকেল বোর্ডের সাথে তার চিকিৎসার বিভিন্ন ব্যবস্থা, পন্থা এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। পাশাপাশি ডক্টর জুবাইদা রহমান লন্ডন থেকে আসার পর থেকে তিনিও মেডিকেল বোর্ডের সাথে তার চিকিৎসা ব্যবস্থাপনায় সরাসরি অংশ নিচ্ছেন। তো তার বিদেশ যাওয়ার যে বিষয়টি সেটি নিয়ে কথা বলতে চাই যে আগামীকালকে বা মঙ্গলবার সকাল 8টা নাগাদ যেই জর্জিয়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল জার্মান প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপের, তো সেটি আসছে না। তারা বেবি চোখের কাছে সেই যে অবতরণের আবেদনটি সেটি বাতিল চেয়ে আবার পুনরায় আবেদন করেছেন। অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে রাত 9টা অবধি এই এয়ার অ্যাম্বুলেন্সটি থাকার কথা ছিল, অবস্থান করার কথা ছিল, সেটি হচ্ছে না। অর্থাৎ আগামীকাল বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার বিষয়টি তার মানে থাকছে না। রাজধানী মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত 2 জন গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে সাফিসা বিনতে আজিজ। সকালে মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খুনের পর বাথরুমে গোসল সেরে মেয়ের স্কুল ড্রেস পরেই বেরিয়ে যায় সন্দেহভাজন গৃহকর্মী। সিসিটিভি ও খুনের আলামত পরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সকাল 7:52 কালো বোরকা পরে মুখ ঢেকে ভবনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। প্রায় 2.25 ঘন্টা পর 9:36 স্কুলের পোশাক পরে পিছে ব্যাগ নিয়ে বেরিয়ে যান।
ঘটনা এই বহুতল ভবনের ৮ম তলায়। ভেতরে গিয়ে দেখা যায় লিফটের সামনে গৃহকর্ত্রী লাইলা আফরোজের মরদেহ। উপরে গিয়ে দেখা যায় মেঝেতে ছোপ ছোপ রক্ত। নিজের ফ্ল্যাটের সামনে বসেই পুলিশ ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন গৃহকর্তা স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। জানান, স্কুল শেষে সকাল 10:30 নাগাদ ফ্ল্যাটে ফিরে দেখেন পড়ার টেবিলে রক্তাক্ত মেয়ে আর ঘরের মেঝেতে স্ত্রীর গলাকাটা মরদেহ। পরে মেয়েকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দরজার এই নব খুললাম, খুলেই দেখি আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে ওয়ালের সাথে হেলান দেওয়া, রক্ত রক্ত। আমি ওইখান থেকে জাস্ট তাকায় দেখি আমার নিনা ওইখানে রক্তে বসে আছে। আমার নিনাকে আমি আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। একীভূত করার উদ্যোগ ভালোভাবেই এগুচ্ছে। এরপর কোনো ব্যাংকের ঋণ খেলাপি হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে। এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্যদিকে পরিকল্পনা কমিশন বলছে, শরিয়া ভিত্তিক ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে, কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না এই খাত থেকে। ১.৫ বছর আগে রাজনৈতিক পালাবদলের পর অর্থনীতি ছিল কঠিন সন্ধিক্ষণে। বাজারে তখন পণ্য ও সেবার দাম নিয়ে তীব্র ক্ষোভ, দ্রুত কমছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ব্যাংকে অনাদায়ী ঋণের বোঝা বেড়ে দাঁড়ায় প্রায় 25%। সমাধান টানতে তখন থেকেই কঠোর মুদ্রানীতি, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও ডলার বাজারকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্তর্বর্তী সরকার। সেসব চেষ্টা সফল হলো নাকি ব্যর্থ, সোমবার তার পোস্টমর্টেম করে পরিকল্পনা কমিশন। রাগঢাক না করেই জানায়, রাজস্ব আদায় লক্ষ্যের মাত্র অর্ধেক অর্জন করতে পেরেছে এনবিআর। বাজেটের অর্থ ব্যয়ে বেশ পিছিয়ে একাধিক মন্ত্রণালয়। ইনস্টিটিউশনস কাজ না করলে যে অন্যান্য এসডিজির ইনইকুয়ালিটি বা অন্যান্য বিষয়গুলো যে কাজ করে না, পাওয়া যায় না, অ্যাচিভমেন্ট হয় না, তারই একটা রিফ্লেকশন এখানে আছে। বাংলাদেশ এসডিজিতে তার র্যাঙ্ক হচ্ছে 114, হ্যাঁ, এবং আউট অফ 167। এমডিজিটা আমরা ভালো করেছিলাম, কিন্তু এসডিজিটা আমরা ভালো করিনি। অর্থনীতিবিদরা বলছেন, বিপজ্জনক পরনির্ভরশীল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ সংস্কারের ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে সাফল্য আসেনি। দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। সেটা হলো যে হাই ইন্টারেস্ট রেট, এটার কারণে কস্ট অফ ক্যাপিটাল হাই, এটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস হাই, সেটার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম, এবং তারপরে সেটার নক অন এফেক্ট, কাসকেডিং এফেক্ট পড়ছে হলো আমাদের এমপ্লয়মেন্টে। পলিটিক্যাল উইল as well as political stamina, এই দুটো যদি একসাথে না হয় তাহলে সংস্কার এগোয় না। আর সংস্কার এগিয়ে নিতে না পারলে যেমন করেছে তার চেয়ে বেশি ভালো করা খুবই কঠিন। এনবিআর চেয়ারম্যান জানান, প্রচলিত আইন দিয়ে ভ্যাট আদায় করা কঠিন। অন্যদিকে সরকার